সমস্ত চক্রান্তের পিছনে ঝুমকি রয়েছে। সমস্ত সত্যি সবার সামনে প্রমাণ করে দিল ছুটি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি ঘরে বসে খুব মন খারাপ করছে আর ছুটির কথা ভাবছে আর ঠাম্মির কথা কল্পনা করছে। ছুটিকে বলেছিল এই মেয়েকে আমি সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে থেকে ওকে সরাও, আমি কিছুতেই অনাচার বাড়িতে হতে দিব না। তোমার মতো একটা অনাথ আশ্রমে বড় হওয়া মেয়ে বাবা মা এসার কথাও ভাবতে থাকে। অভি তখন বলে জাস্ট চলে গেল, একবারও ভাবলো না, একবার কিচ্ছু ভাবলো না, জাস্ট বেরিয়ে গেল। এই বলে ফোন করতে চায়, বলছে না না আমি ফোন করব না। আমি কেন ফোন করব? তখনই ওইখানে অভি ছুটিকে কল্পনা করতে থাকে। ছুটি এসে বলে কেন ফোন করবেন, ঠিকই আছে, আমি থাকলে তো আপনার সমস্যা। ঘরটাকে ইচ্ছে মতো ফ্রিজ বানিয়ে রাখা যাবে, রিমোট নিয়ে আর কারাকারি হবে না। অভি তখন বলে প্র্যাঙ্ক করছেন আপনি আমার সাথে না? এটা কি করলেন আপনি? কেন করলেন? আপনি জানেন আমি কি করতে পারি? আমি কিন্তু আপনাকে কোর্টে নিয়ে যাব, মামলা করব আপনার এগেনস্টে, আপনাকে থানা অবধি নিয়ে যাব। আপনি কিন্তু লিগ্যালভাবে চুক্তি করেছেন, ডিল হয়েছে আমাদের মধ্যে, কেন বুঝতে পারছেন না? এবার ঝুমকিকে আমার উপর চাপিয়ে দেওয়া হবে, সে দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? আপনি একজন স্বার্থপর মানুষ। এই বলে ছুটির হাতটা একদম চেপে ধরে। ছুটি তখন বলে কি করছেন আপনি? আমার হাতটা ছাড়ুন, আমার ব্যথা লাগছে। তখনই ওইখানে ঠাম্মি চলে আসে। অভি অভি বলে ডাকতে থাকে, কিন্তু অভি ছুটিকেই খোঁজ করতে থাকে। বলছে ছুটি, ছুটি তো এখানেই ছিল, কই কোথাও তো দেখছি না। তখন ঠাম্মি বুঝতে পারে অভি ছুটির কথাই ভাবছে। অভিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠাম্মি বলে আমি বলি কি, যা হবার হয়েছে তোমার মঙ্গলের জন্যই হয়েছে। ঈশ্বর অনেক বছর আগে তোমাকে আর পরীকে একসঙ্গে জুড়ে দিয়েছেন, আমরা তাহলে সেদিকেই আস্তে আস্তে এগোতে থাকি। তুমি বরঞ্চ ওই মেয়েটাকে তোমার জীবন থেকে মুছে ফেলো। এদিকে ঝুমকি যা শুনে অনেক খুশি হতে থাকে। ঝুমকি তখন বলে অভি শোনো, গুরুজনদের কথা শুনতে হয়। তখন ঈশা বলে ছুটি কিনে একদম চিন্তা করিস না, কি আর হবে, 50,000, 1 লাখ, 2 লাখ এসব দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যাবে। তখন অভি রাগান্বিত হয়ে যায়, বলছে তুই আমার থেকে অনেক বয়সে বড়, তাই তাকে সম্মান করেছি, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আরেকটা কথা যদি বলিস তাহলে কিন্তু সেই সম্মানটুকু আমি করব না। যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর যে টাকা পয়সার কথা বললি না, 50,000, 1 লাখ, 2 লাখ এসব না তোদের হাতের ময়লা হতে পারে, কিন্তু এ সমস্ত টাকা না ছুটি মুখ ফিরেও তাকায় না। ঝুমকি তখন বলে অভি ছুটিকে তুমি কতটুকু চিনো? যদি ওর টাকা লোভী না থাকে তাহলে ক্লাবে গিয়ে সবার সামনে ড্যান্স কেন করবে? তখন অভি রাগান্বিত হয়ে যায়, বলছে দেখো আমি অনেকক্ষণ ধরে তোমাদের কথা সহ্য করে আছি, আর কিন্তু সহ্য করবো না, রিকোয়েস্ট করছি ঠাম্মি এই দুইটি মেয়েকে নিয়ে তুমি ঘর থেকে চলে যাও। তোমরা যদি ভেবে থাকো ছুটিকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমরা ওকে আমার জীবন থেকে বের করে দিয়েছো, এটা ভুল ভাবছো। তোমরা হয়তো ছুটিকে বাড়ি থেকে বের করে দিতে সক্ষম হয়েছো, কিন্তু আমার জীবন থেকে বের করে দিতে পারোনি। হয়তো তোমরা ভাবতে পারো যে আমি ছুটির সঙ্গে কেন বেরিয়ে যাইনি, যেতেই পারতাম, কিন্তু আমার শিক্ষা রয়েছে। ছোটোবেলা থেকে তুমি শিখিয়েছো যেরকম পরিস্থিতিতেই কোনোভাবে হটকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না, এই জন্যই নেইনি, বুঝতে পেরেছ? এই বলে অভি যখন চলে যেতে চায়, কিন্তু এসা ঠাম্মি সবাই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে, কেউ অভিকে যেতে দিচ্ছে না বাইরে। তখন অভি বলে মানে তোমরা কি করতে চাচ্ছ? এখন কি আমাকে নজরবন্দি করে রাখবে? ঠাম্মি বলে চাচ্ছি না, তোকে নজরবন্দি করছি, কারণ তোর মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। এখন আমাদের ওই মেয়েটার হাত থেকে তোকে বাঁচাতেই হবে। অভি তখন বলে ভাবতে অবাক লাগছে, তাও জিজ্ঞেস করছি মানে যেটা তোমরা করছো জেনে বুঝে করছো? তার মানে আমি ধরে নিতে পারি তোমরা জেদ দেখাচ্ছ, তাই তো? ঠাম্মি শোনো, এই দুইটা মেয়ে না জানলো তুমি ভালো করেই জানো এই অভিমন্যু শঙ্কর রায় কোনো ব্যাপারেই কিন্তু এই অভিমন্যু শঙ্কর রায় ভয় পায় না। আমাকে বাধ্য করো না ঠাম্মি প্লিজ। এদিকে অভি আর বাইরে চলে যায় না, ঘরেই বসে থাকে সবার নজরবন্দি হয়ে, আর খুব রাগ হতে থাকে। মনে মনে বলে একজন স্কুটি নিয়ে চলে গেল, আর আসছে এখন সবাই বিয়ের কথা নিয়ে, আর ভালো লাগছে না এই লাইফটা নিয়ে। এখন কি করব? ছুটিকে তো ফোন করা যাবে না, তাহলে কি ইন্দ্রকে ফোন করব? তখন অভি ইন্দ্রকে ফোন করে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এদিকে ছুটি সাবিত্রীদের কাছে চলে এসেছে। সাবিত্রীদি ছুটির কথাই ভাবছে, ছোটোবেলার ছবি নিয়ে ছুটির কথা মনে করছে। তখন এখানে ছুটি চলে যায়। তখন সাবিত্রী বলে ছুটি তুই এত রাতে কীভাবে এলি? একা এসেছিস? ওই ছোকরাটা কোথায়? তোকে এরকম লাগছে কেন? ছুটি তখন খুব অস্থির হতে থাকে। ছুটি তখন বলতে থাকে উকিল স্যারের পক্ষে আসাটা সম্ভব ছিল না, তাই উনি আসেননি। সাবিত্রীদি বলে ছুটি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু সব খুলে বলতো কি হয়েছে? তোকে আমার দিব্যি বলছি,
তখন ছুটি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই সাবিত্রীদিকে বলতে থাকে। তখন যা শুনে সাবিত্রীদি অনেক অবাক হয়ে যায়, বলছে দাঁড়া, ওদের ব্যবস্থা আমি আজকেই করব। এই বলে সাবিত্রীদি অবির বাড়ির দিকে ছুটতে যেতে থাকে। আর তখন ছুটি বলে, সাবিত্রীদি শান্ত হও, মাথা গরম করে কোনো কিছুই হবে না। আর আমি এমনিতে কথা দিয়ে এসেছি, সত্যিটা সবার সামনে না এনে আমি কখনোই বাড়িতে ফিরবো না। তাই একবার সত্যিটা প্রমাণ হয়ে যাক, তারপরে আমি বাড়িতে ফিরবো। আচ্ছা ছুটি, বলতো ওই উকিল ছোকরাটা তোকে ফোন করেছিল? তখন ছুটি বলে, না, ইন্দ্রদা ফোন করেছিল, ইন্দ্রদা এ বাড়িতে আসছে। সাবিত্রীদি বলে, তুই শুধু আমাকে বল উকিল ছোকরাটা কি ফোন করেছিল কিনা? তখন বলে, না, উনি ফোন করেনি। সাবিত্রীদি তখন বলে, এত রাতে একটা মেয়েকে এভাবে ছেড়ে দিতে পারে? ওই বাড়ির লোক যদি ভেবে থাকে ছুরির যার কোনো জায়গা নেই, তাহলে ওরা ভুল ভাবছে। সাবিত্রী যতদিন আছে ততদিন ছুটির কোনো রকম কোনো অসুবিধা হতে দিবে না, কিন্তু ছুটির নামে যে বদনামটা ওরা দিয়েছে সেটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। তখনই ওইখানে ইন্দ্র চলে আসে, বলছে আপনি ঠিক বলেছেন, কাজটা ওরা মোটেও ঠিক করেনি। ছুটির দাদা হিসাবে বলছি, আঙ্কেল, ঠাম্মি, দিদি কাজটা একদম ঠিক করেনি। কিন্তু অভি তো সবটাই জানে, ও তো আমাকে বলেছিল কি করে কি করতে হবে, ও আমাকে একটা কাজ দিয়েছে। তখন ছুটি বলে, হ্যাঁ ইন্দ্রদা, তোমার হেল্প অবশ্যই লাগবে। ইন্দ্র তখন বলে, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ছুটি তখন বলে, আমার কোনো সাহায্য লাগবে না ইন্দ্রদা, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি আমরা সেইভাবেই এগোতে পারি তাহলে কাজটা হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে। ইন্দ্র তখন বলে, উকিল ছাড়া কিন্তু অনেক কষ্ট পাচ্ছে ছুটি। তখন ছুটি বলে, ইন্দ্রদা, উকিল ছাড়া কতটা অসুবিধা হচ্ছে আমি জানি না, তবে এটা জানি শুধু ডিলের কথাই ভাবছেন উনি। কিন্তু ওই বাড়িতে একজন মানুষই আছে পুরো বিষয়টা এখনো মেনে নিতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। আমার শুধু তাকে নিয়ে চিন্তা হচ্ছে। কারণ ছুটি অভির মার কথা বলছে। এদিকে অভির মা ঠাকুরের কাছে বসে খুব কান্নাকাটি করছে, বলছে ঠাকুর তুমি বলে দাও আমি কোন দিকে যাব, কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম সেটাও তো মেনে নিতে পারছি না, আমারও তো বলার কোনো মুখ নেই, আমি কি করব, আমাকে একটা পথ দেখাও। অভির মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে অভি শুধু ছুটির কথাই ভাবছে, বলছে ছুটি এভাবে বাড়ি থেকে কিভাবে চলে গেল? কন্ট্রাক্ট ভাঙার আগে একবার মনে হলো না জ্বর বেরোনো ঠিক হয়নি? আমি একদমই সমস্ত আর্থিক্যাল জিনিসপত্র নিতে পারি না। ননসেন্স মেয়ে একটা, এত বড় একটা বিপদ থেকে উঠলো, বাড়িতে এসে একটু রেস্ট নেবে সেটাও নিতে পারলো না, আর এসে তো বাজে সিচুয়েশনে পড়লো, আবার বেরিয়েও গেলো এইভাবে। তখনই দেখা যায় ওইখানে ঝুমকি অভির জন্য শরবত নিয়ে এসেছে, বলছে অভি একটু ঠান্ডা হও, তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছি, নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি। তখন ঠাম্মি বলে, নে অভি, শরবতটা খেয়ে নে, পরিমা তোর জন্য নিজের হাতে শরবত বানিয়ে নিয়ে এসেছে। তখন অভি শরবতটা নিয়ে সমস্ত শরবতটাই ঝুমকির মাথায় ঢেলে দেয়। তখন বলে, এটা কি করছিস অভি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? অভি তখন বলে, হ্যাঁ, এই উত্তরটা তুমি অবশ্যই জানতে পারো, সে অধিকার তোমার আছে, আর স্পেশাল আমি আজকের দিনে এটা কেন করলাম সেটা আমি তোমাকে অবশ্যই বলবো। তখন ঠাম্মি বলে, তুমি আমাকে কি বলবে? তখন নবী বলে, তুমি তো জানো সকাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে, আমি ভেবে দেখলাম একটু বেশি ফিঙ্কে হচ্ছে না বিষয়টা? একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র প্রমাণের অপেক্ষায় আছি, আর প্রমাণের অপেক্ষা আছি বলে এত কিছু সহ্য করছি, না হলে করতাম না। যদিও আমি জানি যে কার কি ইন্টেনশন, এই ছুটির সঙ্গে সকাল থেকে যে যে ঘটনাগুলো ঘটেছে এর পিছনে কে বা কারা আছে, একদম ওই প্রমাণটা পেয়ে গেলেই না সব কিছুই তোমরা বুঝতে পারবে। সেটা আমার কাছে অনেকটা স্পষ্ট। ওই যে বললাম শুধু প্রমাণের অপেক্ষায় আছি, ওরফে পড়ি। এই যে মাথায় ঠান্ডা শরবতটা পড়লো, বডি তো ঠান্ডা হয়ে গেল, ওই যে কোল্ড স্টোরেজের মতো, যা শুনে চমকি পুরাই চমকে যায়। তখন ঝুমকি বলে, কোল্ড স্টোরেজ কি বলছো তুমি অভি, কিছুই তো বুঝতে পারছি না। অভি তখন বলে, আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি একজন উকিল, আমার চোখ কান সবসময় খোলা থাকে, আমাকে ফাঁকি দেওয়া না অতটা সহজ হবে না, শুধু সময়ের অপেক্ষায় আছি, ঠিক সময় সব কিছু পেয়ে যাবেন। এদিকে সকালবেলা যেন কারো কাজে মন নেই, শিখা অভির মা কোনো কাজ করছে না। এদিকে ঈশা গুড মর্নিং সবাইকে জানায়, ঈশার কোনো কথাকে উত্তর দেয় না। তখন অভির মা বলে, কোনো খাবার বানানো হয়নি আজকে। ঈশা বলে, কোনো সমস্যা নেই, আমি অনলাইনে খাবার অর্ডার করে দিব। রিহাম তখন বলে, আমি জানি তোর খুব আনন্দ, এত নাচিস না, বুঝতে পেরেছিস? ওই যে এনবি না, নিজেকে প্রমাণ করে এই বাড়িতে ঠিক ফিরে আসবে, বুঝতে পেরেছিস? তখনই দেখা যায় ঈশার নামে একটা পার্সেল এসেছে, বড় একটা সাউন্ড বক্স, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং এশা তো অনেক খুশি হয়ে যায়। আমি বড় একটা বক্স কে যেন পাঠিয়েছে। তখন এশা এটা রিসিভ করে, বলছে এত বড় টিভি কে পাঠালো? তখন সেটা সুন্দর করে ওই লোকটা সেট আপ করে দেয়, কিন্তু কে পাঠিয়েছে এশা এটা এখনও জানে না।
তখন টিভিটা চালু করতে থাকে। চালু করলে দেখতে পায় এশা ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। বলছে, কি ব্যাপার এশা, তুমি ভিক্ষা করছো কেন? ঠাম্মি তো রাগান্বিত হয়ে যায়। এশা কান্না করতে থাকে, বলছে, ঠাম্মি তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি কেন এসব করতে যাব? আমার কিসের অভাব রয়েছে? তখন ঠাম্মি বলে, তাহলে তুমি ভিক্ষা করলে কেন? এসব কি হচ্ছে এশা? তখন এশা কান্না করতে থাকে, বলছে, ঠাম্মি বিশ্বাস করো এসব না নকল ভিডিও, কারণ এখন এআই যুগ পড়েছে। এআই দিয়ে না অনেক কিছুই করা যায়। এই যে চেহারাটা দেখছো, এটা এআই দিয়েই সম্ভব, সব কিছু পাল্টে যেতে পারে। তখনই ওইখানে ছুটি এসে উপস্থিত হয়। তখন ছুটি এসে বলে, তাহলে তোমরা যে ওদিন ভিডিওটা দেখেছো, তাহলে সেই ভিডিও তো এটা হতে পারে। তোমরা তো এটা একবারও ভাবলে না যে ভিডিওটা এআই দিয়ে হতে পারে, যে অন্য কারো ছবির বদলে আমার ছবি দিয়ে দিয়েছে? তোমরা তো একবারও ভাবোনি যে এই ভিডিওটা এআই দিয়েও হতে পারে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অভি বাড়ির সবাইকে প্রমাণ করার চেষ্টা করছে যে ওই দিন নাইট ক্লাবে যেটা হয়েছে সেটা এআই দিয়ে বানানো হয়েছে। কিন্তু অভির মা ঠাম্মি কিছুতেই বুঝতে পারছে না, সে ছুটিকেই দোষারোপ করছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে? অভি কি পারবে সমস্ত কিছু প্রমাণ করতে যে এটা এআই দিয়ে বানানো ছিল? ছুটির কোনো দোষ নেই। তো কী হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।